হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সাইন যুগ ডিটেলস আলোচনা করব। পাল যুগের আগে আমি একটা ক্লাস দিয়েছি। 1161 সালে পাল যুগ শেষ হয়েছিল, মদন পাল। কিন্তু পাল যুগ যখন শেষ হইতেছিল তখনই পাল সাম্রাজ্যেরই কিছুটা পার্ট, আজকে যেটা বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আছে তার কিছুটা অংশ সেন বংশে রাজত্ব করেছে শেষ দিকটাতে পাল যুগের। একদিকে পাল যুগটা চলছিল, পাল যুগের শেষ রাজারা দেবপালের পর অত গুরুত্বপূর্ণ রাজা ছিল না, সেই সুযোগটা নিয়ে সেন রাজবংশ একটা একটা স্বাধীন রাজবংশ তৈরি করেছিল 1095 থেকে 1204, প্রায় 100 বছর, প্রায় 110 বছর পর্যন্ত রাজত্ব। তখনকার এইটা ভারতের ম্যাপ, আমি অনেকবার বলেছি। তখন তো ভারত ভাগ হয় নাই, ভাগের কোনো নাই, ভারত বলে কোনো দেশ ছিল না, আলাদা আলাদা। আমি রোজ বলি এটা পাল যুগ, পাল রাজ্য, প্রতিহার রাজ্য, রাষ্ট্রকূট রাজ্য, চোল রাজ্য, পল্লব রাজ্য, এরকম ছোটো ছোটো রাজ্য ছিল। সেই রাজ্য বলা হয়তো দেশ বলা হয়তো না, অ্যাকচুয়াল দেশের মতনই ছিল জিনিসটা। তাদের এই রাজ্যগুলোর তার কোনো প্রধানমন্ত্রী ছিল না, তাহলে ভারতবর্ষ নামটাও আসার দেশ ভাবাই যদি এইটাকে দেশ ভাবা উচিত নয়। সেন যুগে কি ইংরেজরা এসেছিল? সেন যুগে ইংরেজ কেন, সুলতানরাও আসে নাই ভারতে। তারপরে সুলতান আসবে, মোগল আসবে, তারপরে ইংরেজ আসবে। আমি ভারত দিয়ে পড়াচ্ছি, ভারত নামটা বলা উচিত নয় আমার। ভারত নামটা প্রথম এসেছে এখানে 1833 সালে, লর্ড বেন্টিং দিয়েছিল তখন গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল। তখন ভারত নামটা এলো, সব জায়গাটাকে একটা শাসনে নিয়ে এসেছিল। তার আগে তো বিক্ষিপ্ত শাসন, বিচ্ছিন্ন শাসন। প্রায় এই 1000 সালগুলো এখানে 100-200 রাজা ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা বংশ, পশ্চিমবাংলা যেহেতু আমাদের টাচ আছে, সেই আমরা সেন যুগটা, পশ্চিমবঙ্গের ইতিহাস একটু ভালো করে পড়া হয়, 7 ক্লাস 8-এ আছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাস পরীক্ষাতে এবং রেলওয়ে পরীক্ষাতেও সেন যুগের কিছু প্রশ্ন দেই। এইটা মোটামুটি সেন সাম্রাজ্য, ছোট্ট সাম্রাজ্য। আজকে যেটা বাংলাদেশ, আজকে পশ্চিমবঙ্গের কিছুটা পার্ট নিয়ে এইটা ছিল সেন রাজত্বের এলাকা। কথা বুঝে এসছো? তো সেন বংশের রাজত্বকালেরও একটা কোড আছে আমার কাছে, যেমন পাল বংশে দিয়েছিলাম। এটা হচ্ছে সাহেবি বল, সাহেবি বল, এটা কোড। পরপর রাজা পেয়ে যাবে তুমি। প্রথম রাজা সামন্ত সেন। সামন্ত সেন 1095 সালে এখানে সেন বংশ প্রতিষ্ঠা করেছিল, মোটামুটি একটা ছোট জায়গা নিয়েও প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, এনি ব্রাহ্মণ ক্ষত্রিয় ছিল একজন, সে কিছুটা এলাকা নিজের শাসনে নিয়েছিল। তার সামন্ত ছিল নিজেও, তখন থেকে ওর নাম সামন্ত সেন হয়েছিল। তার ছেলে হেমন্ত সেন, বি মানে বিজয় সেন। এই বিজয় সেন হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। এইটা খুব ইম্পর্টেন্ট। পাল বংশের যদি তোমাকে বলে কেউ শ্রেষ্ঠ সম্রাটকে, বিজয় সেন। আর বিজয় সেনের প্রকৃত প্রতিষ্ঠাতা, যদিও প্রতিষ্ঠাতা কে ছিল, যদিও প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে বিজয় সেন। বিজয় সেন 1096 থেকে, দেখো কতদিন রাজত্ব করেছিল লোকটা, 1096 সাল থেকে 1160, প্রায় গুগলে দিচ্ছে, তোমাদের অনেক বই ওয়েবসাইটও দেওয়া থাকে। 60 আর 4 64 বছর রাজত্ব করেছিল। কথা বুঝে এসছো? বিজয় সেন। এদিকে কামরূপ মানে উড়িষ্যা, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা, এতদূর পর্যন্ত সাম্রাজ্য তোর বিস্তার করেছিল। সাম্রাজ্য ভালো বিস্তার করেছিল। আর সেই সময় পাল যুগ ডুবছিল, পাল যুগ বাতি নিবছিল 1161, আর ইয়ার লাইট মানে সুইজন হইতেছিল ইয়ার, আর পাল যুগের বাতি নিবাইতেছিল, আর ইয়ার লাইটটা আস্তে আস্তে বাড়িছিল পাওয়ারটা। সেন যুগ, পাল যুগ অস্তজিৎ ছিল, আর সেন যুগের উদয় হইতেছিল। এইটা মনে রাখবে। ইনি রাজধানী ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ। বিজয় সেনের রাজধানী ছিল আজকে বাংলাদেশের মুন্সিগঞ্জ বলে একটা এলাকা আছে, সেইখানে। পরবর্তীকালে এই বিজয়পুরে নিজের নাম অনুসারে এই রাজধানীটার নাম বিজয়পুর দিয়েছিল। আর বিজয় সেন সাম্রাজ্য বিস্তারের দিকে মূলত ধ্যান দিয়েছিল, সাম্রাজ্যটাকে অনেক বাড়িয়েছিল এবং একটা শাসন সুপ্রতিষ্ঠিত করেছিল। ওই জন্যই বিজয় সেনকে আমরা সেন যুগের শ্রেষ্ঠ সম্রাট বলে থাকি এবং প্রকৃত প্রতিষ্ঠাতাও বলে থাকি। এরপর এলো বল্লাল সেন, বিজয় সেনের পর বল্লাল সেন। সাহেবি বল, সাহেবি মানে বিজয় সেন, আর বয় মানে বল্লের বরটা হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন মোটামুটি 59 থেকে 79, 20 বছর ছিল। 1059 থেকে 1079 পর্যন্ত, মানে 20 বছর রাজত্ব করেছে। ইনি দানসাগর, অদ্ভুত সাগর বই লিখেছিল। এটা খুব ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা তো পড়ে। দানসাগর ও অদ্ভুত সাগর, এই দুটা বই কে লিখেছিল? বল্লাল সেন। আর কৌলিন্য প্রথার প্রচলন করেন। কৌলিন ব্রাহ্মণ, কৌলিন্য, জাত ভেদাভেদ এইসব নিয়ে এসেছিল, কৌলিন্য প্রথার প্রচলন করেছিল। এটা উল্লেখযোগ্য কাজ বল্লাল সেনের। এই দুটো খুব ইম্পর্টেন্ট।
দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছিল, কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিল, সার্বভৌম সম্রাট উপাধির রাজধানী করেছিল নবদ্বীপে। দেখো বাংলাদেশ থেকে রাজধানীটাকে নবদ্বীপে, মানে আজকে যেটা মুর্শিদাবাদ নদিয়া জেলা আছে না আজকে, সেইখানে নবদ্বীপ জানো তো নিশ্চয়, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, তো সেইখানে রাজধানীটাকে নিয়ে এসেছিল নবদ্বীপে। এই হচ্ছে বিজয় সেনের কৃতিত্ব। এইবার আমরা সাইনযোগের লাস্ট মানুষটার কৃতিত্ব দেখব, যে কিন্তু শিল্প পৃষ্ঠপোষকতায় খুব বিখ্যাত ছিল। সাম্রাজ্য বিস্তার করতে পারে না বিজয় সেনের মতন, কিন্তু শিল্প গুণী গানেই শিক্ষা দীক্ষা, কাব্য রচনা, গান রচনা, স্থাপত্য শিল্প, সঙ্গীত শিল্প, এগুলাতে পারদর্শী ছিল, খুব এক্সপার্ট লোক ছিল পালস। ইনি মোটামুটি 1179 থেকে 1079 থেকে 1179 থেকে 1204, ওইটা 1100 ছিল, তার মানে 1159। আচ্ছা 1096 থেকে 1159 তো বলেছি আমি, ঠিক আছে। এইটা 1159 থেকে 1179, আর এ ছিল 1179 থেকে তারপর 1204 বলেছিলাম, ঠিক আছে, ঠিক করে নিবে। আর বল্লাল সেনটা আমি ভুল বলেছিলাম, 1159 থেকে 1179 হবে। আর এইটা 1179 থেকে 1204 রাজত্বকাল। লক্ষণ সেন কামরূপ, কলিঙ্গ, কাশী জয় করেছিল, কিছু রাজ্য জয় করেছিল এবং বাংলা সংস্কৃতির পুনর্বাসন করেছিল। এই অদ্ভুত সাগর বইটা যেটা লিখছিল বল্লাল সেন, সেটা সমাপ্ত করে যায় নাই। অদ্ভুত সাগর সমাপ্ত কে করেছিল? অদ্ভুত সাগর বইটাকে সমাপ্ত করে করেছিল, এটা ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা আসে। অদ্ভুত সাগর সমাপ্ত কে করেছিল যদি প্রশ্ন পড়ে? লক্ষণ সেন। ওর বাবার বইটা সমাপ্ত করেছিল। আর উল্লেখযোগ্য কাজ, এর সময় রাজধানী ছিল বিক্রমপুর। এর সময় একজন বিখ্যাত কবি ছিল জয়দেব, লিখতে থাকো, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। গীত গোবিন্দ বলে একটা বই লিখেছিল, গানের বই। জয়দেব সভাকবি ছিল, লক্ষণ সেনের সভাকবি ছিল। ধৈ লক্ষণ সেনের আরেকজন রাইটার, ইনি লিখেছিল পবনদূত। লক্ষণ সেনের রাজসভায় জ্ঞানীগুণী লোক থাকতো, যারা রাইটার, কবি, শিল্পী এইসব রাখতো। লক্ষণ সেন খুব মানে অন্য টাইপের লোক ছিল। উমাপতি ধর ও বিজয় সেনের স্থপতি রচনা করেছিল। উমাপতি ধর ইও একজন ভালো লোক, রাইটার ছিল, ইও লেখক। আচ্ছা, গোবর্ধন আচার্য কবি ছিল, ডাইরেক্ট গোবর্ধন আচার্য কবি গান করতে। গোবর্ধন আচার্য সেই কবি গান আছে না, কবি গানের স্রষ্টা বটে, এই কবি গান করতে গোবর্ধন আচার্য। আর হলায়ুদের লেখা একটা বইয়ের নাম খুব চাকরি পরীক্ষায় পড়ে, WBCS প্রিলিতে অনেকবার পড়িছে। ব্রাহ্মণদের নিয়ম কানুনগুলো লিখেছিল, ব্রাহ্ম সর্বস্থ, ব্রাহ্মণদের সব কিছু নিয়ম, একদম মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে সব কিছু এখানে এই বইটার মধ্যে পাওয়া যায়, নিয়ম কানুন পুরা। এই সব জ্ঞানীগুণী লোককে লক্ষণ সেনের সভায় পুরা মর্যাদার সাথে বাস করতো। লক্ষণ সেনের সভায়, লক্ষণ সেনের পর কেশব সেন বলে একটা লোক ছিল, অতটা খিলাড়ি ছিল না, ওই জন্য আমরা এই আগে বলি, মানে শেষ স্বাধীন সেন বংশের যদি বলো স্বাধীন রাজা কে ছিল, লাস্ট লক্ষণ সেন। তারপরে কেশব সেন কিছুদিন ছিল, কিন্তু অন্য রাজবংশ দ্বারা পরিচালিত ছিল। কেশব সেনের নিজস্ব কোনো ভূমিকা ছিল না। তাহলে সেন বংশের শ্রেষ্ঠ রাজা সাহেবী বল, অর্থাৎ লক্ষণ সেনই আমরা শেষ করব। কেশব সেন একটু বলে দিলাম, অনেক বই থাকে, কিন্তু শেষ সম্রাট স্বাধীন ছিল না, অন্য রাজ্য একে গ্রাস করেছিল। পড়ব আমরা এর পরের রাজ্যগুলো, চোল সাম্রাজ্য কী করে আলো, পল্লব সাম্রাজ্য পড়ব, রাষ্ট্রকূট একটু হালকা পড়ব, আর পালযুগ এবং সাইনযুগের স্থাপত্য শিল্প এবং ভাস্কর্য শিল্প খুব ইম্পর্টেন্ট। পালযুগের সাহিত্য অনুরাগী বইগুলোর নাম, আর পালযুগের যেটা স্থাপত্য শিল্প, পালযুগের যেটা ওই বিক্রমশীল মহাবিহার, অদন্তপুরী, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। এই গেল পাল আর সাইনযুগের অনেক কনসেপশন, যেটা প্রায়শই পশ্চিমবঙ্গের চাকরি পরীক্ষা এবং ভারতেরও রেলওয়ের পরীক্ষা, UPSC কিছু পরীক্ষাতে প্রায়শই কোয়েশ্চেন সেট পাওয়া যায়। ওকে।